হোয়াইট ওয়াশের মিশনে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় তামিম সাকিব। বদলে যাচ্ছে দেশের ক্রীড়া ঐতিহ্যের সাক্ষী বঙ্গবন্ধু স্টেডিয়াম, প্রস্তুত খসড়া নকশা। টেন্ডার কার্যক্রম শেষে এ মাসেই ওয়ার্ক অর্ডার জানালেন এনএসসি সচিব। Manchester United were in possession and it's a fantastic ball from Rashford and the equaliser slotted in by এফএ কাপে লিভারপুলকে হারিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় এলচের বিপক্ষে কষ্টের জয় মেসিবিহীন বার্সেলোনার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আর সাইফুদ্দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 82 রান। সাগরিকায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই পেসার আলজারি জোসেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন দাস। আগের 2 ম্যাচে ভালো করতে না পারা নাজমুল হোসেন শান্ত শুরু থেকে খেলছিলেন মারমুখী ভঙ্গিতে। ফলাফল 20 রানে তাকে ফেরান কাইল মায়ার্স। 38 রানে 2 উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন লাল সবুজের ক্রিকেটের 2 বড় নাম সাকিব ও তামিম। ক্যারিবিয়ান বোলারদের তারা দেখে শুনে খেলছেন। এ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে দারুণ ফর্মে থাকা পেসার হাসান মাহমুদকে, নেই রুবেল হোসেনও। প্রথম 2 ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টিম টাইগার্স। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার জুম্মন সাদিক জ্যাভলিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জ্যাভলিন, সাজিদ, আপনি আগের যে প্রতিবেদনটিতে সেখানে আমি দেখছিলাম আপনি বলছিলেন, খবর দিচ্ছিলেন যে ব্যাটিং বিপর্যয় থেকে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রত তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। আসলে আবারও বাংলাদেশের যে পঞ্চপাণ্ডবের যে মূল 2 স্তম্ভ, তারা কিন্তু আজকে আবারও বলতে গেলে ব্যাটিং বিপর্যয়ের যে মুখে পড়তে যাচ্ছিল টাইগাররা, সেখান থেকে তারা একেবারে ধীর স্থির ব্যাটিং বা বলের মেরিট বুঝে ব্যাটিং যেটাই বলি না কেন, এর মাঝে কিন্তু রানটাকেও সচল রেখেছে। কিছুটা দেখে খেলছেন, আবার যে বলগুলো কিছুটা মারা যাবে সেই বলগুলোতে তারা কিন্তু বাউন্ডারিও হাঁকাচ্ছেন। বলতে গেলে একটা পরিপূর্ণ ক্রিকেট খেলছেন এই মুহূর্তে আমাদের যে অভিজ্ঞতম 2 ক্রিকেটার তারা। এর আগে যদি জানিয়ে রাখি, আমাদের আজকে শুরুটা কিন্তু আসলে বাংলাদেশের একেবারে আশানুরূপ হয়নি। দলীয় প্রথম 1 রান হতেই কিন্তু 0 রানে ফিরেছেন লিটন দাস, যার ব্যাটে আসলে আমাদের সবসময় প্রত্যাশা থাকে ভালো একটা স্কোরের। তো আজকেও কিন্তু তিনি সেটা দিতে পারেননি। 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত তিনিও স্কোরটাকে কিন্তু বড় করতে পারেননি, 20 রান করে ফিরেছেন। পুরো সিরিজ জুড়ে কিন্তু তার যে প্রত্যাশিত যে ব্যাটিং 3 নম্বরে থাকা, সেটি কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পেলাম না। নাম্বার 4-এ সাকিব আল হাসান অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও কিন্তু তিনি দারুণভাবে বাংলাদেশের তার ইনিংসটাকে বড় করেছে এবং বাংলাদেশের জয় পর্যন্ত তিনি ছিলেন। আর আজকেও আবার দেখছি আমরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তামিম এবং সাকিব দুজনে এখন ক্রিজে আছেন, তারা এখন দুজনকে বেশ সাবলীল মনে হচ্ছে। আর এর বাইরে জানিয়ে রাখি যে আজকে একাদশে যে 2টি পরিবর্তন আছে, সাইফুদ্দিন তিনি দলে সুযোগ পেয়েছেন, একাদশে আজকে খেলবেন। সে জায়গায় ব্যাটিং গভীরতাটা কিন্তু বাংলাদেশে আরও একটু বেড়েছে। সেই জায়গা থেকে এই বলতে গেলে এই রানগুলো কিন্তু আজকে আমাদের টাইগার ইনিংসের জন্য বেশ কাজে দেবে। কেননা আপনি জানেন এই দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করবে উইন্ডিজ, তাদের কাছে কিন্তু বলগুলো ব্যাটে আরও ভালোভাবে আসবে এবং এখানে কিন্তু চেস করে জেতাটা, সম্প্রতি যে খেলাগুলো হয়েছে সেখানে রেকর্ড বেশিরভাগ জয় পেয়েছেন দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করেছেন তারা। তো আশা করা হচ্ছে একটা ভালো স্কোর টাইগাররা দাঁড় করাতে পারবে এবং একটা ফাইটিং ম্যাচ হবে শেষ পর্যন্ত। এই ছিল আমার কাছে। চট্টগ্রাম থেকে ফিরছি স্টুডিওতে। সাজিদ, ধন্যবাদ। জ্যাভলিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্টার জুম্মন সাদিক জ্যাভলিন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইহসানুল হক সেজান। সেজান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ওয়ানডে যেটাকে বলে ডেড রাবার, মানে বাংলাদেশ যেহেতু সিরিজ জিতে নিয়েছে, তারপরও আপনার ওয়ানডে সুপার লিগের হিসেব নিকেশ আছে। তবে তার আগে কথা বলতে চাই যেটা খুব আলোচিত এই সিরিজের 3 নম্বর ব্যাটিং পজিশন, যেটা নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছিল।
যদিও সবাই বলাবলি করছিলেন যে শান্ত কেন এই ইয়েতে আসলেন, কিন্তু সাকিবের অবর্তমানে বাংলাদেশ যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছিল 3টার মধ্যে 2টোতেই কিন্তু শান্ত 3 নম্বরে খেলেছিলেন জিম্বাবুয়ের এগেনস্টে। তো ওভারঅল যদি বলি 5টা ম্যাচ খেলে ফেললেন শান্ত 3 নম্বরে, মাত্র 73 রান করেছেন আজকের ম্যাচের 20 রান ধরে। সেক্ষেত্রে এই পরীক্ষাটা কতটুকু ফলপ্রসূ হলো আপনার কাছে মনে হচ্ছে? এই সিরিজটা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে না হতো, মানে ওয়েস্ট ইন্ডিজ এই টিম যদি সেকেন্ড টিম যদি না আসতো, যদি একদম পিওর টিম আসতো, তাহলে আমার মনে হয় যে এই এক্সপেরিমেন্টটা হয়তো টিম ম্যানেজমেন্ট নাও করতে পারতো। বাট দিস এ ভেরি গুড অপশন যে এই সিরিজে শান্তকে নাম্বার 3-তে ব্যাটিং করানো হয়েছে এবং সে কতটুকু পর্যন্ত রেডি তা কিন্তু পর্যবেক্ষণ হয়েছে। দেখেন ক্রিকেট আমাদের এই দেশে নাম্বার 3 ব্যাটসম্যান কিন্তু নাম্বার 3 ব্যাটসম্যানের জন্য যদি সবচেয়ে বড় নাম যদি কারো আসে তাহলে আমি বলবো যে নাজমুল হোসেন শান্ত, বিকজ অফ তাকে কিন্তু ছোটোবেলা থেকে গ্রুমিং করানো হয়েছে টপ অর্ডারে ব্যাটিং করানো। নাজমুল হোসেন শান্তকে যদি আপনি 4, 5, 6-এ ব্যাটিং করান তাহলে কিন্তু ওখান থেকে তার কাছ থেকে মানে যে বেস্ট পারফরমেন্স সেটা কিন্তু পাওয়া যায় না। সো এই জন্যই কিন্তু নাজমুল হোসেন শান্তকে সাকিব কিন্তু নাম্বার 3 পজিশনটা ছেড়ে দিয়েছে, বিকজ অফ ফিউচার যে আমাদের টিমে যে প্রয়োজন নাম্বার 3 ব্যাটসম্যান সেই জিনিসটা করার জন্য। বাট নাজমুল হোসেন শান্ত 3-এ আসলে ওভাবে স্বাচ্ছন্দ্যে খেলতে মানে আমি বলবো যে ফ্লুয়েন্ট খেলতে পারছেন না। ইজ এ ভেরি অ্যাটাকিং ব্যাটসম্যান, বাট আমি মনে করি যে লিটনের চেয়েও নাজমুল হোসেন শান্ত অ্যাটাকিং। সো নাম্বার 3 এমন একটা পজিশন, এখানে কিন্তু আসলে একটা প্লেয়ারকে মানে বোথ ওয়েতে ক্রিকেট খেলতে হয়, যদি অ্যাটাকিংও করতে হয়, আবার অনেক সময় যে ডিফেন্সিভ যদি কোনো প্রয়োজন থাকে তখন সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে হয়। বাট নাজমুলের যেটা হয়েছে, সে প্রতিটা ম্যাচেই সে অ্যাটাকিং একটা মন মানসিকতা নিয়ে মাঠে নামছে, যার জন্য আসলে সে এক বড় রান করতে পারছে না। স্টার্টটা হচ্ছে ভালো, বাট বড় রানটা হচ্ছে না। কোচেরও বা ব্যাটিং কোচেরও হয়তো একটা স্ট্র্যাটেজি যে নাজমুলের যেটা আপনি বলছিলেন যে অ্যাটাকিং খেলতে পছন্দ করে, সেটাই ধরে রেখে মানে ন্যাচারাল গেমটা ধরে রেখে খেলার হয়তো একটা প্ল্যানিং নিয়ে নেমেছে মাঠে। নিশ্চয়ই, আসলে লাস্ট 2টা যে টুর্নামেন্ট হয়েছে সেই 2টা টুর্নামেন্টেও শান্ত রান করেছে এবং ওর কিন্তু কনফিডেন্সটা অনেক হাইয়ে রয়েছে। সো ওয়েস্ট ইন্ডিজ বলাররা আসলে কিছুটা আনপ্রেডিক্টেবল আমি মনে করি, বিকজ অফ পেস বলাররা দেখবেন যে ওদের ভেরিয়েশনে পেস ভেরিয়েশনে অনেক বেশি ওরা সক্ষম, যেটা আসলে ওদের লাইন লেন্থের চেয়ে পেস ভেরিয়েশন। তো শান্ত যেই ট্র্যাপেগুলো পড়ছে সেগুলো হচ্ছে যে পেস যখনই ভেরিয়েশন করছে তখন সেই চুজিংটা, সেই হিটিং পাওয়ারটা আসলে তার সাথে যাচ্ছে না, এবং এর জন্যই কিন্তু শান্ত ফেল হচ্ছে আমার কাছে মনে হয় এই পুরো সিরিজ। এটা আরেকটা বিষয় মনে হতে পারে যে আসলে সাকিব, মানে আমরা জানি যে বিভিন্ন সিরিজের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবার আমরা জেনে গিয়েছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে, সেক্ষেত্রে ফলাফল কবে সেটা আমরা আগেই জেনে, কিন্তু আলোচনা শুরু হলো তখন থেকেই যখন কোচ বললেন যে সাকিব 3 নম্বর ছেড়ে দিচ্ছে, এবং এরপর থেকে কিন্তু এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আমরাও আলোচনা করছি। এটাকে একটা প্রেশার দিয়েছে নাকি একটা মানে ইয়ের উপর? আসলে প্রেশারটা কি, দেখেন ক্রিকেটের ভবিষ্যৎ তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আবার রিসেন্ট যে পারফরমেন্স সেই পারফরমেন্সটাও আমাদের করতে হবে। সো এই দুইটা কম্বিনেশন করতে গেলে তখনই কিন্তু যদি রিসেন্ট পারফরমেন্স এবং ফিউচার প্রসপেক্ট দুটাকে আমরা যদি একসাথে মানে সিনক্রোনাইজ করতে যাই, তখন কিন্তু আপনি চিন্তা করতে হবে যে এই সিরিজে আমি যদি শান্তকে নাম্বার 3-তে এক্সপিরিয়েন্স নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো। ইন দি মিন টাইম এই সিরিজটা আমরা জিতবো, এটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারি। সো সাকিব যদি নাম্বার 4-এ খেলে, বিকজ অফ সাকিব মাচ বেটার প্লেয়ার ইন স্পিন, মানে হ্যান্ডেল দ্য স্পিন শান্ত হচ্ছে। সো এখানে একটা বড় প্লাস পয়েন্ট হয়ে যায় যে সাকিব, মুশফিক এবং রিয়াদ 3জন সিনিয়র প্লেয়ার অ্যাট এ টাইম একসাথে খেলবে এবং খেলাটাকে গুছিয়ে আনবে। সো নাজমুলের যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে, যেহেতু পিছিয়ে সিনিয়র প্লেয়ার রয়েছে, এখানে শান্তর কিন্তু এত টেন্স নেওয়ার কিছু নেই। বাট ওর আসলে আমার মনে হয় যে ও যে কোয়ালিটির প্লেয়ার সেই জিনিসটা আসলে তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না, বিকজ অফ লাক বলেও একটা ক্রিকেটের ব্যাপার রয়েছে। সো যখন সে ফর্মে ফিরে আসবে, আমি বলবো যে ফিউচার প্রসপেক্টের জন্য বাংলাদেশে শান্ত খুবই দরকার হবে। অবশ্যই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাকিব নিউজিল্যান্ড সফরে যাক বা না যাক, শান্তকে 3 নম্বরে খেলানো উচিত। আপনার মতামত? আমার পার্সোনাল যদি ওপিনিয়ন থাকে তাহলে আমি বলবো যে নাম্বার 3-তে এখন যে সিচুয়েশন বাংলাদেশে, নাম্বার 3-তে ব্যাটসম্যান মানে ওর নামই আসে, শান্তর নামই আসে। নেক্সট কাউকে আমি চিন্তা করতে পারি না মানে যে এই পজিশনে খেলানোর জন্য।
ইজ এ ভেরি গুড প্রসপেক্ট ও এবং ও এমন একটা প্লেয়ার যাকে আন্ডার-19 লেভেল থেকে গ্রুমিং করা হয়েছে নাম্বার 3 পজিশনে খেলার খুব জন্য। ভালো মতো গ্রুমিংটা এবং হয়েছে তার। এইরকম গ্রুমিং কিন্তু অন্য কোনো প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। Exactly. সো আসলে প্লেয়ারদের রান এসেই রান করবে এটা আমি বলি না। ওকে লিটনেরও 10 যেরকম ম্যাচ শুরুর দিকে কিন্তু রান পাচ্ছিল না ক্যারিয়ারে। ওকে 10 ম্যাচ 15 ম্যাচ এক্সপিরিয়েন্স করানো হোক, তখন দেখবেন যে ইন্টারন্যাশনাল এরিয়াতে ওই বুঝবে কোন শটস খেলতে হবে, কোন শটস ছেড়ে দিতে হবে, চুজ অফ দ্য বল ওর সিলেকশন হয়ে যাবে এবং ও যখনই এই জিনিসটা কোপ করতে পারবে ও নিশ্চয়ই নাম্বার 3 হিসেবে আমাদের যে বিরাট বড় একটা গ্যাপ রয়েছে, বাংলাদেশে নাম্বার 3 ব্যাটসম্যান নেই, সেই জিনিসটা ওর মাধ্যমে ঘোচানোর চান্স রয়েছে। ডেফিনেটলি আমরা আরও কথা বলবো, তার আগে কিছু রিপোর্ট আছে আমরা একটু দেখে নিই। 2023 বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলে সুপার লিগের পয়েন্ট টেবিলে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে উঠবে বাংলাদেশ। কিন্তু কি এই আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ, কি কারণে ওয়ানডে সিরিজের গুরুত্ব সুপার লিগে, তাই জানার চেষ্টা করেছেন হুমায়ুন কবির রোজ। Gattuso's going to push for two, and the keeper's in. He's got it! England have won the World Cup! ক্রিকেটের 3 ফরম্যাট, টি-20-র কারণে টেস্টের পর ওয়ানডে ফরম্যাটের আকর্ষণ আর প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করতে আইসিসির মস্তিষ্ক থেকে উদয় হয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। সোজা কথায় 2023 বিশ্বকাপ বাছাই পর্ব। কি এই বাছাই পর্ব বা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ কোন প্রক্রিয়া হবে? ব্যাপারটা এমন যে টেস্ট স্ট্যাটাস পাওয়া 12টি দলের সাথে এই বাছাই পর্বে নেদারল্যান্ডস সহ 13টি দল অংশ নেবে। প্রতিটি দল 4টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। আগামী 2 বছরে প্রতিটি দল মোট 8টি সিরিজ অর্থাৎ 24টি ওয়ানডে খেলবে। প্রতিটি সিরিজে হবে 3 ম্যাচের ওয়ানডে করে। ম্যাচ সংখ্যা 3-এর বেশি হলেও শুধুমাত্র 3 ম্যাচের জন্য পয়েন্ট নির্ধারণ করেছে আইসিসি। প্রতি ম্যাচে জয়ী দল পাবে 10 পয়েন্ট, আর খেলা টাই কিংবা কোনো কারণে পন্ড হলে সমান 5 করে পয়েন্ট পাবে 2 দল। 2023 সালের জুন পর্যন্ত হোম ও অ্যাওয়ে সিরিজের ভিত্তিতে 13টি দল এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল 2023 সালের মূল পর্বে খেলতে পারবে। সেক্ষেত্রে 9 ও 10 নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগী 7টি দেশের বিপক্ষে। দেশগুলো হলো স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউ গিনি ও যুক্তরাষ্ট্র। এদের মধ্যে লড়াইয়ের পর সেরা 2 দল ছাড়পত্র পাবে 2023 ভারত বিশ্বকাপে, অর্থাৎ 10 দলের অংশগ্রহণে হবে পরবর্তী বিশ্বকাপ। বাংলাদেশ কোন প্রক্রিয়ায় আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ বা বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করবে? উইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে 2023 বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। 2 ম্যাচ জিতে 20 পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলে 3 নম্বরে আছে তামিম ইকবালের দল। উইন্ডিজদের পরের ম্যাচে হারাতে পারলে নেট রান রেটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ বা বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের 4টি হোম সিরিজ উইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। আগামী 2 বছরে 4টি অ্যাওয়ে সিরিজ টাইগারদের নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে হোম সিরিজের প্রতিটি ম্যাচই জেতা জরুরি বাংলাদেশের জন্য, কারণ অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডে 12টি আর দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, আছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের হিসেব নিকেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে খেলাটা সহজ হবে না মোটেও, তবে সীমিত ওভারের খেলা বলেই বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াস জয়, 2023 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে প্রত্যাশিত শুরু বাংলাদেশের। তবে এই সিরিজের পরেই আছে কঠিন নিউজিল্যান্ড সফর। বিরুদ্ধ কন্ডিশনে বরাবরই ঢুকেছে বাংলাদেশ। 4টি দ্বিপাক্ষিক সিরিজ সহ নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলা 13 ওয়ানডেতে বাংলাদেশের নেই জয়ের কোনো স্মৃতি। আগে ছিল র্যাঙ্কিংয়ের হিসেব, এবার আছে সুপার লিগের সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা যতটা সহজ ছিল, নিউজিল্যান্ড সফরটা হবে ঠিক ততটাই কঠিন। শিওর যে আমাদের প্লেয়াররা চেষ্টা করবে বেস্ট ট্রাই করা, বাট এটা ঠিক যে নিউজিল্যান্ড এত সহজ ট্যুর হবে না, বিকজ নিউজিল্যান্ড অলরেডি কিন্তু বেশ কিছু ম্যাচ তাদের হোমে খেলে ফেলেছে, সিরিজ খেলে ফেলেছে এবং তারা কিন্তু ওই কন্ডিশনটা খুব ইউজ টু। তো টাফ ট্যুর হবে, বাট আমি মনে করি যে যেহেতু 2021 লিমিটেড ওভারের খেলা,
বাট বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে। ঢাকার উইকেটে রানের জন্য উইন্ডিজ ব্যাটসম্যানরা রীতিমতো সংগ্রাম করেছে। স্বাগতিক ব্যাটসম্যানরাও যে স্বাচ্ছন্দ্যে খেলেছেন তেমনটা নয়। তাই প্রশ্ন উঠেছে চলমান সিরিজের উইকেট নিয়ে। এখানেও কিন্তু একটা বড় প্রবলেম যে আমরা কিন্তু যে উইকেটে খেলছি সেই উইকেটে কিন্তু ব্যাটসম্যানটা কনফিডেন্সটা পাচ্ছে না, বিকজ উইকেটে কিন্তু বল ব্যাটে আসছে না, টার্ন করছে, সুইং করছে, মানে আমি বলবো যে দুই ধরনের বিহেভ করছে উইকেট। তো ফলে ব্যাটসম্যানরা যে রান করেছে খুব কষ্টের মধ্যে রান করেছে, ফ্রি শটস খেলতে পারে নাই। তো ফ্রি শটস খেলার মতো প্রবণতা তৈরি হয় নাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। সেজান ভাই, পাইলট ভাই কাল বলছিলেন যে আসলে ব্যাটসম্যানরা আমাদের যারা আছে প্রথম 2 ম্যাচে শর্টস খেলার সুযোগ পায়নি, আসলে আগে বোলিং করার কারণেই যে সুযোগটা পায় না। আজকে যদি বলি, মানে প্রথম 2 ম্যাচে মুশফিক খেলেছেন 56 বল এবং মাহমুদুল রিয়াদ 16 বল খেলেছেন। সৌম্য সরকার ব্যাটিংয়েরই সুযোগ পাননি। আজকে একটা সুযোগ এসেছে। আজকে এটা আপনার কি মনে হয় যে সৌম্য সরকার যদি আজকের ম্যাচটা খেলতে পারেন, এরপর যদি নিউজিল্যান্ড নেন, মানে একটা ম্যাচ কি যথেষ্ট তার জন্য প্রিপারেশনের জন্য? আসলে হ্যাঁ, এটা খুবই ভালো সাইন যে ওরা ব্যাটিং করতে হয়নি, বিকজ অফ আমরা খুব সহজভাবে জিতেছি। জি, এখন যেহেতু সিচুয়েশন ওরকম আসেনি, ব্যাটিং করার চান্স নেই, বাট হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট সৌম্য সরকারের জন্য, বিকজ অফ সৌম্যর ব্যাটিং অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং ব্যাটিং অর্ডার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেহেতু বাংলাদেশ টিমে কিছু অপশনও ক্রিয়েট হয়েছে। সাপোজ আমি ওপেনিং স্লটে যদি তামিম এবং লিটন যদি কোনো সময় ফেল করে, তখন কিন্তু সৌম্য সরকার সোয়াপ করতে পারবে দুজনে, মানে লিটনের সাথে, যে কোনো একজনের সাথে। হ্যাঁ, রাইট। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ টিমে কিন্তু এখন আমরা কিছুটা হলেও কনফিডেন্স রাখতে পারি অলরাউন্ডার ভিত্তিক। আমাদের 5 থেকে 6 জন অলরাউন্ডার কিন্তু অলরেডি আজকের টিমে 3-4 জন খেলছে, অলরাউন্ডার রয়েছে। আমি যদি লিটনকেও অলরাউন্ডার এবং মুশফিককেও অলরাউন্ডার ধরি, তাহলে কিন্তু আমরা 6 জন অলরাউন্ডার রয়েছে। সো বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ টিমকে এখন সাজানো যায়। সো এখন যে জিনিসটা হচ্ছে, ব্যাটিং অর্ডারটা আসলে সৌম্য সরকারের এখন নতুন একটা জায়গা। সেখানে আসলে সিচুয়েশনে কোনো সময় সে ওইখানে ব্যাটিং করেনি, ওখানে কিভাবে ব্যাটিং করতে হয় সে জানে না। সে যদি একটু বেশি সময় ধরে খেলতে পারতো, 3টা ইনিংসেই যদি মানে খেলতে পারতো, তাহলে কিন্তু নিউজিল্যান্ডে যে ভুল ত্রুটি হওয়ার চান্স রয়েছে, এখানে কিন্তু কারেকশন করার সুযোগটা থাকতো। সো এখন সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে সৌম্য সরকার নাম্বার 7-এ কীভাবে হ্যান্ডেল করে, বিকজ অফ সে কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে আসছে। ওখানে কিছু ইম্প্রোভাইজিং শটস খেলতে হয়, ওখানে রানে বল খেলতে হয়, বিগ হিটিং করতে হয়। সেই সব জায়গার জন্য সৌম্য সরকার কতটা তাকে প্রিপেয়ার করতে পেরেছে, এবং নিউজিল্যান্ডে যে সে ওই ব্যাটিং অর্ডার থেকে কীভাবে অপারেট করবে, সেটা সম্পূর্ণ তার নিজের উপর। সো আমরা দেখতে চাই যে ওর এই পজিশনটা কতটা পর্যন্ত সাকসেস হয়। তবে তার জন্য তো অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ এবং একটা অপরচুনিটিও নিশ্চয়ই। হ্যাঁ, অপরচুনিটি নিশ্চয়ই, বিকজ অফ কারণ যদি আমাদের কিন্তু ওই জায়গাতে হার্দিক পান্ডিয়ার ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া ছিল, এখনো আছে, অস্ট্রেলিয়ার মাইকেল বেভার ছিলেন, যারা কিন্তু এফেক্টিভ প্রমাণিত হয়েছে পরে। রাইট। আমাদের কিন্তু এই জায়গাটা সবসময় একজন স্পিনার অলরাউন্ডার কিন্তু পারফর্ম করছে। আমরা যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, যে ওইখানে একজন পেস অলরাউন্ডার, সাপোজ সৌম্য সরকার কিন্তু প্রতি খেলায় 2-3 ওভার বা 4 ওভার বোলিং করার মতো ক্যাপাবল, এবং সে কনসিস্টেন্ট কিন্তু ভালো বোলিং করছে। ওখান থেকে যদি আমরা হার্ড হিটার একটা ব্যাটসম্যান পেয়ে যাই, হার্ড হিটার একটা বলার চেয়ে একটা হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু অনেক এফেক্টিভ, এবং সে যদি ওই জায়গাটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, আমি বলবো যে বাংলাদেশ টিমের স্ট্রেংথ ডাবল হয়ে যাবে। 3 বছর 3 মাস পর ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তার ক্যারিয়ারের জন্য এটা কত বড় ইম্পর্টেন্ট এই ম্যাচটা। মানে দেখেন, তার যাদেরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে, হাসান মাহমুদ আপনি খুব ভালো মতো ছিলেন, 2018 ওয়ার্ল্ড কাপ আপনি তার সাথে ছিলেন, আন্ডার-19, এবং সে ভালো একটা ডেবু হয়েছে। এবং রুবেল হোসেন যদিও আমাদের পরীক্ষিত বলার খুব একটা উইকেট পাননি, কিন্তু তাদের দুজনের মানে 2 পেসারকে বাদ দিয়ে তাসকিনকে খেলানো হচ্ছে। তার ক্যারিয়ারের জন্য এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ মনে করছে? আমার কাছে মনে হচ্ছে তাকে দুজনকে বাদ দিয়ে খেলানোর ফার্স্ট ক্রাইটেরিয়া হলো নিউজিল্যান্ডে ও কতটুকু পর্যন্ত ভালো করতে পারে, সেই জিনিসটা পরীক্ষা করে নেওয়া। ইজ অলওয়েজ হার্ড ওয়ার্কিং আমি মনে করি তাসকিনকে, এবং লাস্ট এই প্যান্ডামিক সিচুয়েশনেও তাকে অনেক প্র্যাকটিস করতে দেখেছি। যেই প্রবলেমটা তাসকিনে হয়, হি ওয়ান্টস টু বোল ভেরি ফাস্ট, যেখান থেকে তার লেন্থটা আসলে অনেক বেশি ব্যাকফুটে চলে যায়। সো সামনে যদি লেন্থটা বজায় রাখতে পারে, তার ডাবল সুইং আছে, 2টা সুইংই করানো হয়, এবং পেস সে জেনারেট করতে পারে। আমার কাছে মনে হয় ফার্স্ট ইনিশিয়ালি ইনজুরি থেকে আসার পরে, অনেকদিন ব্রেক হওয়ার পরে, তার আসলে লাইন অ্যান্ড লেন্থটার উপর জোর দিতে হবে। যখন লাইন অ্যান্ড লেন্থটা সে
পুরোটা ক্যাপচার করবে, কনফিডেন্স গ্রো করবে, তখন সে পেস জেনারেটের দিকে মনোযোগ হতে পারে। আমার মনে হয় যে এই সিচুয়েশন কল্পনা করেই সে আজকের ম্যাচটা খেলবে এবং ভালো করবে ইনশাআল্লাহ। লাস্ট একটা প্রশ্ন করব যে আজকের ম্যাচটা আমরা এখন পর্যন্ত সাকিব তামিম খুব ভালোভাবেই খেলছেন, কি মনে হয় কত রান অ্যাকচুয়ালি বাংলাদেশ, ইজ ইট পসিবল টু স্কোর 300 এই উইকেটে? আসলে আমাদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে এবং তামিম সাকিব ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স, তারপরেও কিন্তু আমাদের যে আরও দুজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান কিন্তু এখনও রয়েছে, যে নাম্বার অফ 5-6-এ খেলবে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আমি খুব আশাবাদী এর জন্য যে সৌম্য সরকারের যদি ওখানে কিছু ইম্প্রোভাইজিং শটস সে অপারেট করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে লাস্ট 10 ওভারে 120-130 করা সম্ভব, এবং লাস্ট 10 ওভারে যদি 10 থেকে 11 বা 12 অ্যাভারেজে আসে তাহলে 300 রিচ করতে পারবো ডেফিনেটলি। এবং বাংলাদেশের যে বোলিং এটাকে আমরা নিশ্চিতভাবেই আশা করতে পারি যে সেটা ডিফেন্ড করার মতো আছে ক্ষমতা বাংলাদেশের। সেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বদলে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চেহারা। দেশের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই স্থাপনাটির খসড়া নকশা শতভাগ প্রস্তুত। টেন্ডার কার্যক্রম শেষে এ মাসে ওয়ার্ক অর্ডার পেতে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। ঢাকার ব্যস্ততম মতিঝিলে সমৃদ্ধ আর ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ৬৬ বছরের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি, আর্চারি, অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামে। লিওনেল মেসি, জিনেদিন জিদানের মতো তারকারাও মাতিয়ে গেছেন এই মাঠে। পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার স্টেডিয়ামের মূল অবকাঠামো ঠিক রেখেই সাজানো হয়েছে নতুন ডিজাইন, যার খসড়া নকশা এটি। যদিও করোনায় বছর খানেক পিছিয়েছে সংস্কার কাজ, তবে টেন্ডার কার্যক্রম শেষে এ মাসেই ওয়ার্ক অর্ডার পেতে যাচ্ছে স্টেডিয়ামটি। টার্ফ, মাঠ উন্নয়ন, এগুলো ভিন্ন ভিন্ন প্যাকেজে হবে। তো আমরা সেইভাবেই এটা টেন্ডার প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, এখন মূল্যায়নের পর্যায়ে রয়েছে। আমরা আশা করি যে এটি হয়তোবা আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে প্রতিমন্ত্রীর সদয় সম্মতি পায়, তখনই আমরা এটা কার্যাদেশ দিয়ে দেব। শুরুতেই প্রেসিডেন্ট বক্স ও ভিআইপি জোন দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। এলইডি ফ্লাড লাইট, শেড, জায়ান্ট স্ক্রিন সহ আমদানি নির্ভর স্থাপনার কাজ হবে দ্বিতীয় পর্বে। আর সবার শেষে মূল মাঠ ও অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ করা হবে, যেখানে ভিআইপি প্রবেশ পথে হল অফ ফেমের ফলক নির্মাণেও আছে পরিকল্পনা। যে ক্রিয়া কর্মকাণ্ড, টুর্নামেন্ট রয়েছে তা যেন ব্যাহত না হয়, সেভাবে আমরা চিন্তা করি। অগ্রাধিকার ভিত্তিতেই যে প্যাকেজগুলো আগে করা দরকার আমরা সেইভাবে করব। সংস্কারের পর হয়তো পুরো স্টেডিয়ামই পাবে নতুন রূপ, কিন্তু বছরের পর বছর বাণিজ্যিক এলাকায় পরিণত হওয়া স্টেডিয়াম পাড়া কি বদলাবে? যেখানে ব্যবসা নয়, থাকবে শুধু ক্রীড়াবিদদের পদচারণা। দীপু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য নারী পুরুষ 2 বিভাগে বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন 12 শুটার, যেখানে অলিম্পিকের জন্য প্রস্তুতি নেয়া বাকি শাকিল ছাড়াও রয়েছে বেশ কিছু নতুন মুখ। তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সেরা পারফরমেন্স ধরে রাখা। করোনার নিউ নর্মাল জীবনে বদলে গেছে অনেক কিছুই। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন অনেক কিছুতেই ভরসা অনলাইনে। তেমনি এশিয়ান শুটিং কনফেডারেশন আয়োজন করতে যাচ্ছে অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ বাছাই পর্ব শুরু করে 9 জানুয়ারি থেকে 29 তারিখ কুয়েতে হবে টুর্নামেন্টটি, যার জন্য এরই মধ্যে ফেডারেশন চূড়ান্ত করেছে 2টি ইভেন্টের নারী পুরুষ বিভাগের 12 শুটার। অলিম্পিকে অংশ নেওয়া 4 শুটার ছাড়াও এই বাছাই ক্যাম্পে সুযোগ হয়েছিল দেশের আরও 13 শুটারের, যেখান থেকে চূড়ান্ত হয়েছেন আলিফ বিথিকারা। অলিম্পিকে অংশ নেওয়া অভিজ্ঞ শুটারদের পাশাপাশি নজর কেড়েছেন বেশ কয়েকজন তরুণ শুটারও। বড় বড় লেভেলের শুটাররা এখানে পার্টিসিপেট করবে। আমাদের অবস্থানটা কতটুকু এবং তাদের অবস্থানটা কতটুকু, আমাদের যত কম্পিটিশন আমরা করব তত আমাদের গ্যাপটা পূরণ হয়ে আসবে। সিলেকশন ইজ নট এনাফ, আমাদেরকে নেক্সট আরও অনেক দূর যেতে হবে, স্কোর ডেভেলপ করতে হবে, যেহেতু কম্পিটিশনটা ওয়ার্ল্ড ওয়াইজ। আমাদের চেষ্টাটা এটাই থাকবে যে নিজেদেরটা বেস্ট দেখাবো। প্রতিযোগিতায় অলিম্পিক খেলা শুটারদের নিজেদের যাচাইয়ের মঞ্চ, তবে নতুনদের নিয়ে ফেডারেশন আশাবাদী। প্রথমবারের মতো আসলে 20টা স্ট্রং এশিয়ান কান্ট্রি এখানে পার্টিসিপেট করতে যাচ্ছে। 3 জন করে আর কি খেলতে পারবে এক একটা ডিসিপ্লিনে। তো টোটাল 12 জন আপনার এখানে অংশগ্রহণ করবে আমাদের। তো তার মধ্যে আমাদের এয়ার রাইফেলে আপনার
10 মিটার এর রাইফেলে আজকে বাকি ওর হাইয়েস্ট স্কোর করেছে 630। মেয়েদের মধ্যে সিলেক্টেড হয়েছে আপনার দিশা, তারপরে নতুন মুকেশ ঋতিকা আর নাতাশা, এরা 3 জন এখানে এসে হয়েছে সিলেক্টেড। আর পিস্তলের মধ্যে এসছে নূর হাসান আলিফ। 20 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট পাচ্ছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের স্বীকৃতি। ফেডারেশন তাই গুরুত্বের সাথে নিয়েছে টুর্নামেন্টটি। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এমবি সাইফ। সাইফ ছাড়াও পূর্বের কমিটির সহ সভাপতি গোলাম আলমগীর ও রুহুল আমিন পুনরায় নির্বাচিত হয়েছেন। এবারে নির্বাচনে মোট 24টি মনোনয়নপত্র জমা হয়, যার মধ্যে 16 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন, যেখানে সুইমিং ফেডারেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পূর্ণ প্যানেলই প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এমবি সাইফ এর আগেও কয়েক দফায় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। হোয়াইট ওয়াশের মিশনে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে উঠে ভালো সংগ্রহের চেষ্টা টাইগারদের, তামিমের 50। বদলে যাচ্ছে দেশের ক্রীড়া ঐতিহ্যের সাক্ষী বঙ্গবন্ধু স্টেডিয়াম, প্রস্তুত খসড়া নকশা। টেন্ডার কার্যক্রম শেষে এ মাসে ওয়ার্ক অর্ডার, জানালেন এনএসসি সচিব। এবং এফএ কাপে লিভারপুলকে হারিয়ে 5ম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় এলচের বিপক্ষে কষ্টের জয় মেসিবিহীন বার্সেলোনার। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।